আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ম্যাক্সওয়েল বোলসম্যান বন্টন সূত্র ব্যবহার করে প্রমাণ করব যে এই রাশিটা বা এই সম্পর্কটা হচ্ছে সত্য এবং সূচকগুলো প্রচলিত অর্থ বহন করে এখানে বলা হচ্ছে। তো এখানে আমাদের ম্যাক্সওয়েল বোলসম্যান বন্টন সূত্র বলতে এখানে হচ্ছে যেটা তোমার ম্যাক্সওয়েলের বেগের জন্য যেই সূত্রটা ডিস্ট্রিবিউশনটা সেটা আমরা ইউজ করব, রাইট? সো এই ফর্মুলাটা করার জন্য এই জিনিসটাই যে ভিপি এটা বোঝাচ্ছে আসলে মোস্ট প্রবাবল ভেলোসিটি, আর এটা হচ্ছে এভারেজ ভেলোসিটি, এটা হচ্ছে আরএমএস ভেলোসিটি বোঝায়। সো আমরা প্রথমে স্টার্ট করব মোস্ট প্রবাবল ভেলোসিটি থেকে। সেজন্য আমরা ম্যাক্সওয়েল বোলসম্যান যে ডিস্ট্রিবিউশন গ্রাফ আছে সেটা আগে এঁকে নিই চলো। তো আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, কারণ এই ডিস্ট্রিবিউশন গ্রাফটা আমি আগে এঁকে নিব, তারপর তোমাদেরকে দেখাবো এই ডিস্ট্রিবিউশন গ্রাফে কোনটা কি মিন করে, রাইট? সো এখানে আমরা ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন বা ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন ল অফ ভেলোসিটিস এর হচ্ছে গ্রাফ আঁকছি। এখানে দেখো এক্স অ্যাক্সিস বরাবর থাকবে মলিকুলগুলার স্পিড, আর ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে নাম্বার অফ মলিকুলস। বাস্তবে ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে ডিস্ট্রিবিউশন যে ফাংশন সেটাও রাখতে পারো, একই কথা। সো ডিস্ট্রিবিউশন ফাংশন এখানে একটা প্রবাবিলিস্টিক ফাংশন। সো এখানে আমরা যেই গ্রাফটা দেখতে পাচ্ছি এটা একটা বেল শেপ কার্ভ, যেটা হচ্ছে এইদিকে হচ্ছে একটু স্কিউড করা। সো এখন খেয়াল করো এখানে আমাদের অ্যাভারেজ, আর এটা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি, এটা হচ্ছে এভারেজ ভেলোসিটি, এটা হচ্ছে আরএমএস ভেলোসিটি। তিনটার অ্যাকচুয়ালি আমরা গ্রাফ থেকে দেখতে পাচ্ছি, কিন্তু এখন তুমি গ্রাফেই দেখতে পাচ্ছ যে ভিআরএমএস এর ভ্যালু কিন্তু বেশি। সো এটা কিন্তু সত্য, গ্রাফ থেকে দেখতে পাচ্ছ যে তোমার অ্যাভারেজের মানটা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি থেকেও বেশি। মোস্ট প্রবাবল ভেলোসিটি বলতে কিন্তু এটা বোঝায় না যে এই ভেলোসিটিটা বেশি ভেলোসিটি না, এই ভ্যালুটা বেশি ভ্যালোসিটি না, বেশি সবচেয়ে বেশি ভেলোসিটি তো এটা। কারণ দেখো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর সবচেয়ে বড় মান, তার মানে মলিকুলের সবচেয়ে বেশি স্পিড এটা, কিন্তু সবচেয়ে বেশি স্পিড পাওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। সো এটা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি বা সবচেয়ে সম্ভাব্য বেগ। এর মানে হচ্ছে বেশিরভাগ মলিকুলরা এই বেগটা অ্যাকোয়ার করতে চায়, ঠিক আছে? তো এই জন্য এটাকে বলে মোস্ট প্রবাবল ভেলোসিটি, বাট এটা কিন্তু আসলে সবচেয়ে বেশি বেগ না। যাই হোক, আমরা এখন আসলে আমাদের প্রমাণে চলে যাই। সো প্রমাণের ক্ষেত্রে আমরা সবার প্রথমে হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটিকে প্রমাণ করব। তো এই ক্ষেত্রে আমরা একটা কথা বলতেই পারি, দেখো একটু গ্রাফের দিকে যদি আমরা তাকাই, গ্রাফে মোস্ট প্রবাবল ভেলোসিটি হচ্ছে এই হাইয়েস্ট মানকে বোঝায়, রাইট? এই হাইয়েস্ট মানকে। সো সো বেসিক্যালি এই জায়গাতে আমরা যদি ভেলোসিটির রেসপেক্টে যদি এটার হচ্ছে ডিফারেন্সিয়েশন করি, আম, আমরা কিন্তু সেটা পাবো হচ্ছে জিরো, বিকজ আমরা জানি যে কোনো একটা গ্রাফের যদি এক্সট্রিম পয়েন্ট চিন্তা করো, এগুলা তো হচ্ছে গ্রাফের এক্সট্রিম পয়েন্ট। এক্সট্রিম পয়েন্টে গ্রাফের ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে শূন্য হয়। এগুলো তোমরা পড়ে আসছো ম্যাক্সিমা মিনিমা এই সমস্ত টপিকে। সো ওগুলোতে আমরা আর যাবো না ডিটেলসে, আমরা এগুলা জানি বলেই আমরা বিশ্বাস করি। সো আমি কথাটা লিখে নিছি যে এখন অতি সম্ভাব্য বেগের ক্ষেত্রে, এই যে এই বেগের ক্ষেত্রে এখানে প্রবাবিলিটি কিন্তু জিরো হবে, ঠিক আছে? সরি, সো প্রবাবিলিটি ম্যাক্সিমাম, এখানে আমরা এটা আগেই বলেছিলাম। যেহেতু প্রবাবিলিটি ম্যাক্সিমাম, সো এখানে ফার্স্ট ফার্স্ট যে ডেরিভেটিভ সেটা হচ্ছে শূন্য হবে, এই কথাটা আমি লিখে নিছি। এখন দেখো এই যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, এই ফাংশনটা কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে। আমার সময় আমাকে রাখা লাগছে, তোমাকে এখন রাখতে হবে, ঠিক আছে? তো তুমি এখন লেখো যে এখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, এই প্রবাবিলিটি হচ্ছে কার প্রবাবিলিটি? এটা হচ্ছে বেগের প্রবাবিলিটি। বেগের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, এটা হচ্ছে 4 পাই এম ডিভাইডেড বাই 2 পাই কেটি টু দি পাওয়ার 3/2 অ্যান্ড দেন ভি স্কোয়ার, অ্যান্ড দেন আমাদের কাছে আছে ই টু দি পাওয়ার মাইনাস এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 kt। এই যে ডিস্ট্রিবিউশন ফাংশনটা, এটা আপনাকে তুলে নিলাম, ওকে? এবার আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব বেগের সাপেক্ষে। বেগের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব। সো তখন আমাদের এটা দেখতে এরকম হবে, আমাদের এটা দেখতে এরকম হয়ে যাবে। দেখো তুমি যদি বেগের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তোমার এই পুরা পার্টটা এটা কিন্তু কনস্ট্যান্ট, কারণ এখানে কোনো বেগ বলে কিছু নাই। দেখো এখানে কোনো ভেলোসিটি বলে কিছু কিন্তু, মানে স্পিড বলে কিছু কিন্তু নাই, রাইট? সো তুমি, আচ্ছা, অ্যাকচুয়ালি আর কি স্পিড বলাটাই বেশি যুক্তিযুক্ত। সো তুমি এখানে 4 পাই এম ডিভাইডেড বাই 2 পাই কেটি হোল টু দি পাওয়ার 3/2 এই জিনিসটারে ভাই বাহিরে রাখতে পারো, ঠিক আছে? এবার তুমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যেহেতু এখানে করতেছো, তো তুমি হচ্ছে এখানে দুইটা ফাংশন গুণাকারে আছে, একটু খেয়াল করো। তোমার প্রথমে হচ্ছে এই ফাংশনটার সাথে এই ফাংশনটা গুণাকারে আছে। সো প্রথমে তুমি ধরো যে ওরে রেখে ওরে ডিফারেন্সিয়েশন করবা, বা দেন হচ্ছে মানে গুণের সূত্র অ্যাপ্লাই করবা, সোজা কথা, ঠিক আছে?
তো আমি এই যে এক্সপোনেনশিয়াল পার্টটা আছে এটাকে আমি আগে তুলে নিব e⁻⁻mv² এটাকে তুলে কি করলাম, ওকে আমি রেখে দিব, রেখে আমি এই ভি স্কোয়ার রে ডিফারেন্সিয়েশন করবো। দেখো ভি এর রেসপেক্টে ভি স্কোয়ার হচ্ছে তোমার সিম্পলি 2v, ইউ নো দ্যাট রাইট? এটা হচ্ছে 2 × v হবে। সো 2 × v, ওকে। সো আমরা এখানে লিখবো 2v টাকে আমি সামনে লিখতেছি, কোনো ব্যাপার না, রাইট? এমন দেন আমি একটা যোগ চিহ্ন দিব, কারণ আমাদের গুণের সূত্রের ক্ষেত্রে কি হয়, মাঝখানে যোগ হবে, যোগ হয়ে দেখো এটাকে রেখে তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করছো, এবার উল্টা, এবার ভি স্কোয়ারকে রেখে দাও, রেখে দিয়ে ভি স্কোয়ারকে রেখে দিলাম, রেখে দিয়ে তুমি ডিফারেন্সিয়েশন করবা হচ্ছে এই পুরো এক্সপ্রেশনটার। তো সেক্ষেত্রে আমরা জানি যে ই টু দি পাওয়ার সামথিং ইজ অলওয়েজ দ্যাট থিং। আচ্ছা আমরা এখানে ডিফারেন্ট একটা কাল ইউজ করি, প্রবলি দ্যাটস ফর দ্য বেটার, রাইট? সো ই টু দি পাওয়ার এটা ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এটাই থাকবে, ই টু দি পাওয়ার মাইনাস এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2kt, এটাই থাকবে, রাইট? এবার এবার চেইন রুল মতে দেখো তোমার এটা তো পুরোটা কোর্সো ডিফারেন্সিয়েশন, কিন্তু এবার এই ভিতরের এই পার্টটাকেও তোমার ডিফারেন্সিয়েশন করতে হবে, কারণ এখানে কিন্তু ভেলোসিটি আছে। দেখো আমি এটা একটু আলাদা করে দেখাই তোমাকে। ওকে, সো আমাদের এখানে আছে হচ্ছে ভিতরে এম মাইনাস এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2kt, এটা আছে ভিতরে। এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি ভি এর রেসপেক্টে, আমার মাইনাসটা বাইরে চলে আসবে, ম্যাস একটা কনস্ট্যান্ট জিনিস, সেটাও বাইরে চলে আসবে। ওকে, সো ম্যাস একটা কনস্ট্যান্ট ব্যাপার, এটাও বাইরে চলে আসবে। এই যে 2kt এটাও একটা কনস্ট্যান্ট ব্যাপার, এটাও বাইরে চলে আসবে। সো আমাদের থাকবে হচ্ছে আসলে ভি স্কোয়ার, আর ভি স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে 2v। তাহলে এখান থেকে আমরা 2 আর 2 কাটা, আমাদের থাকে হচ্ছে মাইনাস এম ভি ডিভাইডেড বাই kt, তাই না? সো হোপফুলি তুমি বুঝতে পারতেছো যে আমি কোথা থেকে এই জিনিসটা পেলাম, মাইনাস এম বি ডিভাইডেড বাই কেটি। চলো এটা আমরা এখানে বসাই দিই। হ্যাঁ, সো আমাদের এখানে জায়গা একটু কম আছে, প্রবলি পুরোটাকে একটু চাপায় লিখতে হবে। অথবা তুমি এভাবে ভাবো, এখানে একটা ভি স্কোয়ার আছে, সো যদি আমি এই ভি স্কোয়ারকে এটার সাথে গুণ করি, আমার এটা হয়ে যাবে, এই পুরো জিনিসটা হয়ে যাবে মাইনাস এম ভি কিউব ডিভাইডেড বাই কেটি, তাই না? সো আমি এখানে এখানে এই জিনিসটাকে মানে রিমুভ করে দিই। চলো এটাকে আমি রিমুভ করে দিয়ে আমি লিখবো মাইনাস এই এক্সপ্রেশনটা এম ভি কিউব ডিভাইডেড বাই কেটি। হোপফুলি বুঝতেছো কোথেকে কী হইলো, এটা তো কঠিন কিছু না, জাস্ট ম্যাথমেটিক্যাল কিছু জিনিস ইউজ করছি আমি। ওকে, আর যদি খুব সমস্যা হয় তোমরা একটু রিওয়াইন্ড করে পুরো ক্যালকুলেশনটা একটু দেখে নাও। তো এবার এই পুরো জিনিসটাকে আমরা হচ্ছে ১ নম্বর সমীকরণে বসাবো। সো আমার এই পুরো জিনিসটা যেহেতু এটা হচ্ছে 0 ১ নম্বর সমীকরণের মতে, সো আমার পুরো রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে 0 হবে। সো আমি যেটা করব, আমি পুরোটাকে কপি করব, বাট ইন ইওর কেস ইউ হ্যাভ টু রাইট অল দ্যাট ডাউন। সো তুমি লেখো, আমি হচ্ছে বা একটু কপি টপি করে ফেলি। সো তুমি লেখো এখানে যে ১ নং হতে পাই, ১ নং হতে পাই। এমনিতে কিন্তু এই ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন গ্রাফ থেকে যে এটা বের করা কিন্তু খুব একটা কঠিন কিছু না, জাস্ট ম্যাথমেটিক্যাল জিনিস আর কি। এখানে ফিজিক্স খুব কমই আছে, পুরাটাই আসলে ম্যাথমেটিক্স এই প্রশ্নের মধ্যে, বুঝতে পারছো? দেখো এই পুরো কোয়ান্টিটিটা, এই পাশের এই পুরো কোয়ান্টিটিটা একটা কনস্ট্যান্ট। সো যেহেতু এটা একটা কনস্ট্যান্ট, এটাকে আমরা এই 0 এর নিচে দিয়ে দিলে এই পুরো পার্টটা হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে। সো আমরা এটাকে আর লিখবো না, আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে আমাদের এই ভিতরে থাকা জিনিসটা থাকবে শুধুমাত্র, ঠিক আছে? সো এবার আমরা এটাকে কপি করব। সো আমি তো ভাই কপি পেস্ট দিয়ে চালাই দিতেছি, তুমি হচ্ছে পুরোটা তুলবা, ঠিক আছে? সো আই ফিল ব্যাড ফর ইউ, কিন্তু এত খারাপও লাগতেছে না তোমার জন্য, কারণ আমার সময় তো আমার লিখতে হইছে, কারণ কিছু করার নাই, ঠিক আছে? তো দেখো এই ২ টা জিনিস কিন্তু একই হওয়াতে ২ টা হচ্ছে কাটা চলে যাবে, বা তুমি এটাকে ওই পাশে নিয়ে ভাবতে পারো যে এটা কাটা চলে গেছে। আমাদের কাছে থাকে হচ্ছে 2v লেফট হ্যান্ড সাইডে, আর রাইট হ্যান্ড সাইডে থাকে এই পুরো কোয়ান্টিটিটা। বিকজ আমি এটাকে হচ্ছে রাইট সাইডে নিয়ে যাচ্ছি, সো আমার কাছে থাকে হচ্ছে m mv কিউব ডিভাইডেড বাই kt। ওকে, সো ভালো কথা। এবার আমাদের এখান থেকে আমাদের রিমেম্বার আমাদের কি বের করতে হবে, আমাদের ভেলোসিটি বের করতে হবে। সো দ্য ভেলোসিটি হিয়ার, দেখো এই v আর একটা v কিন্তু কাটা যাবে। সো আমাদের এখানে থাকে হচ্ছে 2, এটাকে একটা কাজ করি, আমরা আমরা ভি কেটে দিই। সো এখানে একটা 2 থাকে, এখানে থাকে হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই কেটি। এখান থেকে আমরা লিখতে পারি যে 2kt ডিভাইডেড বাই এম ইকুয়াল টু ভি স্কোয়ার, অ্যান্ড দেন ভি ইকুয়াল টু √2kt বাই এম, রাইট?
তো ভাই আমাদের কিন্তু মোস্ট প্রবাবল ভেলোসিটি হয়ে গেল। এই জিনিসটা, এই যে ভি যেটা বের হইছে, এটা কিন্তু কি কন্ডিশনে বের হইছে সেটা তোমাকে মনে রাখতে হবে। এই কন্ডিশনটাই ছিল যে তুমি অতি সম্ভাব্য বেগের ক্ষেত্রে গ্রাফের যে তুমি দেখছিলা যে অতি সম্ভাব্য বেগের যে গ্রাফ, সেই পয়েন্টে তোমার প্রবাবিলিটি হয় ম্যাক্সিমাম, আর কোনো ম্যাক্সিমাম পয়েন্টে সেটার ফার্স্ট ডিগ্রি ডেরিভেটিভ বা ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে সবসময় শূন্য। সো যেহেতু এটা শূন্য ধরে তুমি এগুলা পাইছো, সুতরাং তুমি আসলে অলরেডি অতি সম্ভাব্য বেগের কন্ডিশন ইউজ করছিলা। সুতরাং তুমি এখানে বলতে পারো যেটা আসলে তোমার ভিপি, ঠিক আছে? সো এটা হচ্ছে ভিপি। তো তুমি যদি চাইতা তাহলে এটা অনেক আগে থেকেই ভিপি লিখতে পারতা, বাট দরকার নাই, লাস্টে লিখে দিলেই হবে। সো আমাদের প্রথম যে কাজটা সেটা শেষ। আমরা হচ্ছে তোমার হচ্ছে প্রথম এক্সপ্রেশনটা বের করে ফেলছি, সেটা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি বের করা। এখন আমরা যেটা করব, আমাদের এখনকার কাজ হচ্ছে এভারেজ বের করা। লাস্টে আমরা যা চেষ্টা করব আরএমএস বের করতে, ঠিক আছে? সো এভারেজ আমরা বের করি। আচ্ছা, তার আগে কেন আমরা এভাবে করতেছি, একটা সিরিয়ালি যাচ্ছি, কারণ আমি হচ্ছে চাচ্ছি প্রথমে এটা, পরে হচ্ছে এটা বের করতে। তো এখানে একটা কথা না বললেই নয়, অনেক সময় তোমাদের পরীক্ষায় শুধুমাত্র অতি সম্ভাব্য বেগের রাশিমালা বের করতে বলে। তো তুমি সেক্ষেত্রে তুমি এখান থেকে স্টার্ট করে তুমি হচ্ছে এখানে গিয়ে শেষ করতে পারবা, রাইট? মাত্র এইটুকুর মধ্যে তখন শেষ। সো এবার আমরা হচ্ছে গড় বেগ বের করব। চলো আমরা হচ্ছে গড় বেগ বের করব। সো গড় বেগ বা গড় গতি, যেটাই বলো, গড় গতি বলতে পারো। এখানে আমাদের একটু মনে হয় লেখা উচিত ছিল যে সর্বোচ্চ সম্ভাব্য বেগ। হ্যাঁ, সর্বোচ্চ সম্ভাব্য বেগ। মানে ডিসক্লেইমার টাইপ দিয়ে দিলাম আগেই যে কোথায় কি বের করবা, এটা স্যার একটু ডিসক্লেইমার দিয়ে দিলা। তখন এটা এই গোছানো থাকলে একটু স্যারের নিজের দেখতে একটু সুবিধা হবে আর কি। সো গড় বেগ ভি বের করার জন্য তোমার ভি এর যে এক্সপ্রেশন সেটা হবে, আচ্ছা এটাকে আমরা ভি বার দিয়ে লিখবো। রিমেম্বার এই যেখানে দেখো, এখানে আমরা ভি বার দিয়ে লিখছিলাম, রাইট? প্রচলিত নিয়মে আর কি এভাবে আমরা লিখে থাকি। সো এটা হচ্ছে সামেশন অফ এন আই ইন্টু ভি আই ডিভাইডেড বাই সামেশন অফ এন আই। ওকে, সো এটা হচ্ছে গড় বেগ নির্ণয় করার ফর্মুলা। এখন তুমি বলতে পারো স্যার এনআই কি জিনিস আর ভিআই কি জিনিস? এনআই হচ্ছে তুমি এনআই তম পার্টিকেল, এনআই তম কণা বা এনআই তম পার্টিকেল যেটাই বলো, কণার বেগ হচ্ছে এখানে তোমার ভিআই, বুঝতে পারছো? এনআই হচ্ছে যে কোনো একটা কণা, লাইক যে কোনো একটা কণা। সো এখানে এনআই হচ্ছে তোমার যে কোনো একটা কণাকে রিপ্রেজেন্ট করতেছে। আমরা সবগুলা কণাকে তার বেগ দিয়ে গুণ করতেছি, আর এখানে আমরা সবগুলো কণার হচ্ছে লাইক সামেশন নিচ্ছি। ওকে, সবগুলো কণা বা মলিকুল যেটাই বলো। তো আমি আবারও বলি, এই যে বেগটাকে আমি লিখতেছি, এটা আসলে বেগ থেকে বেশি অ্যাকুরেট হচ্ছে আসলে দ্রুতি লেখা, ঠিক আছে? দ্রুতি লেখা, কারণ হচ্ছে কি, মানে মোট যদি বেগ ভেক্টোরিয়ালি চিন্তা করো না, পুরো জিনিসটা কিন্তু জিরো হয়ে যাবে। তো যাই হোক, মানে সবগুলো যদি ভেক্টর চিন্তা করো, ভেক্টোরিয়ালি চিন্তা করলে সব জিরো হয়ে যায়, বাট হচ্ছে স্পিড এখানে আসলে ব্যাপারটা বোঝাচ্ছি। যাই হোক, আমি বারবার আমরা বেগ বলতেছি, ইনফ্যাক্ট বইয়ের মধ্যে অনেক সময় বেগই লেখা থাকে। সো আমরা বেগ বলতে আসলে এখানে বেগের মান বা দ্রুতি বোঝাচ্ছি। তো এখানে তুমি বুঝতেই পারতেছো যে সামেশন অফ, উপরে তো কিছু করবো না, যেমন আছে এমনি। তুমি বুঝতেছো যে আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা তো মানে এনআই বলতে তো যে কোনো একটা আইতম কণাকে বোঝাচ্ছে, বাট যেহেতু এটা সামেশন নিচ্ছে, নিশ্চয়ই স্যার পুরো মানে সমস্ত কণাকে বোঝাচ্ছে। আমি বলবো ইয়েস, এটা হচ্ছে মোট কণা বা সকল কণাকে রিপ্রেজেন্ট করে। সামেশন অফ তোমার এনআই, যেটাকে আমরা ক্যাপিটাল এন দিয়ে লিখবো, যেটা হচ্ছে মোট কণার সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। সো আমরা এই যে নিচে এই জায়গাতে হচ্ছে n লিখব, মানে n দিয়ে রিপ্লেস করে দিব, কারণ এটা হচ্ছে আমাদের মোট কণার সংখ্যা। তো আমরা আসলে এই সামেশনের গেমের মধ্যে থাকতে চাই না, আমরা ইন্টিগ্রেশনে যেতে চাই। কিন্তু ইন্টিগ্রেশনে যাওয়ার একটা লজিক আছে, সেই লজিকটা হচ্ছে এই প্যাটার্নটাকে কন্টিনিউয়াস হইতে হবে, ঠিক আছে? সো আমরা তো জানি যে ম্যাক্সওয়েল বোলসম্যান ডিস্ট্রিবিউশন, এখানে অসংখ্য কণা নিয়ে কাজ করা হয়। মানে অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি যে এদের যে মলিকুলের যে স্পিডগুলো আছে, স্পিডগুলো সব রেঞ্জে আছে। তুমি একটু খেয়াল করো, এখানে এই ডিস্ট্রিবিউশন কি কোথাও কি ফাঁকা আছে? দেখো তো, এটা একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন না? সেখানে সমস্ত মলিকুলগুলো সমস্ত ধরনের স্পিড কিন্তু অ্যাকোয়ার করতেছে, সমস্ত ধরনের স্পিড কিন্তু সে নিতে পারতেছে, বিভিন্ন মলিকুল বিভিন্ন স্পিডে আছে। সো যেহেতু এখানে এটা ডিসক্রিট না, কোথাও কোনো গ্যাপ নাই, লাইক এটুকু জায়গা গ্যাপ না, হ্যাঁ, সমস্তটা একটা কন্টিনিউয়াস প্যাটার্নে আছে। সো তুমি এখানে ইন্টিগ্রেশন করতে পারো। তোমরা জানো যে ইন্টিগ্রেশন করার জন্য একটা কন্টিনিউয়াসলি থাকতে হয়, একটা প্যাটার্ন থাকতে হয় সেখানে, মানে কন্টিনিউয়াস একটা প্যাটার্ন থাকতে হয়। তো এটাই আমি হচ্ছে একটু তুলে ফেলছি। কণাগুলোর দ্রুতি প্রায় অবিচ্ছিন্ন, মানে কন্টিনিউয়াসই বলতে পারো। সো আমরা যোগজীকরণ এখানে নিতে পারি, ঠিক আছে? যোগজীকরণের জন্য এটা বাধ্যতামূলক।
দেন দেন ভাই তুমি এই যে এটা ইকুয়াল টু দেখো এখানে কিন্তু সামেশন নিয়ে নিবা, ঠিক আছে? সো জাস্ট এই তোমার যে এই যে সাইনটা এটা উঠে গিয়ে এখানে একটা ইন্টিগ্রেশন সাইন চলে আসবে, ওকে? সো আমাদের ভি বার এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন অফ এন ইন্টু এন ইন্টু ওয়েল আমরা লেটস সে ভিটাকে আমরা আগে লিখি ভি ইন্টু এন অফ ভি ইন্টু এন অফ ভি ডিভাইডেড বাই এন, ওকে, ডিভাইডেড বাই এন। আর এই যে ইন্টিগ্রেশনটা এটা হচ্ছে আমরা 0 থেকে ইনফিনিটির মধ্যে করব। আমরা ধরে নিচ্ছি আমাদের পার্টিকেলগুলোর তাদের হচ্ছে স্পিড 0 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত সব ধরনের স্পিড হতে পারে, ঠিক আছে? সো এটা আমরা ধরে নিচ্ছি। তো যেহেতু আমরা ইন্টিগ্রেশন করব আমাদের একটা মানে ইন্টিগ্রেশন করার জন্য একটা ডিভি এখানে ইন্ট্রোডিউস করতে হবে। আমরা বেগের রেসপেক্টে ইন্টিগ্রেশনটা করব। তো এখন দেখো এটা হচ্ছে তোমার একটা ডিস্ট্রিবিউশন এন অফ ভি। আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন শুরুতে মুখস্থ লিখছিলাম, এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে কিন্তু আমরা এন অফ ভিও বের করতে পারি। সো আমরা একটা কাজ করি, পুরো জিনিসটাকে আমরা কপি করে ওইখানে নিয়ে যাই, ঠিক আছে? সো পুরোটাকে আমরা কপি করে এখানে নিয়ে আসলাম এবং আমরা এসে এখানে পেস্ট করে দিব, ওকে? সো এখন দেখো ভাই এখানে আমাদের এই পার্টটা আমাদের দরকার নেই, সো এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। আমাদের এখানে যেটা দরকার আমরা হচ্ছে এখানে এই 1/n এটাকে আমরা বাইরে রাখবো, ইন্টিগ্রেশনের বাইরে রাখবো 1/n কে। অ্যান্ড দেন আমরা ইন্টিগ্রেশন করব 0 থেকে ইনফিনিটির মধ্যে। এই জিনিসটাকে হচ্ছে আমরা এখানে তুলে আনছি। তুমি বলবো স্যার আপনি তো তুলে আনছেন এটা না, আপনি তো পি অফ ভি তুলে আনছেন। ইয়েস রাইট, আমি ওটা তুলে আনছি কারণ ওইখান থেকে আমরা চাইলে এখন এন অফ ভিও বের করতে পারি। পি অফ ভি এর সাথে এন অফ ভি এর অনেক মিল আছে। তুমি জাস্ট এখানে একটা n দিয়ে গুণ করলে হয়ে যাবে। সো আমি যদি এখানে একটা জাস্ট সিম্পলি একটা n দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমার এটা হয়ে যাবে n অফ v। তাহলে তুমি বুঝো এই যে p অফ v যে এক্সপ্রেশনটা আছে এটা মুখস্থ করলেই তুমি n অফ v ও কিন্তু মুখস্থ মানে বসায় দিতে পারবা। তো এখন তুমি আমাকে বলতে পারো স্যার আপনি কিন্তু একটা v মিস করে গেছেন। ইয়েস, আমি একটা v মিস করে গেছি এবং সেই vটা হচ্ছে আমরা এখানে বসাবো। এই যে v স্কয়ারের সাথে সেটা গিয়ে সেটা হবে v কিউব। সো আমাদের আরেকটা dv আছে, রাইট? সো এটা আমরা বসালাম। সো হোপফুলি আমরা বুঝাইতে পারছি আমরা কি করছি। আমি তোমাকে আবার বলি, আমরা এখানে এই যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন থেকে আমরা n অফ v নিছি। এটা হচ্ছে মলিকুলের নাম্বার অফ মলিকুলের ডিস্ট্রিবিউশন। n অফ v কি? n অফ v হচ্ছে নাম্বার অফ মলিকুলের ডিস্ট্রিবিউশন। সেটা কিভাবে বের করবা? সেটা হচ্ছে মূলত এই পুরো জিনিসটা আর এখান থেকে একটা ভি স্কোয়ার ছিল, রাইট? মনে আছে না? আর এই ভি দিয়ে গুণ করছি আমরা, তাহলে এটা ভি কিউব হয়ে গেছে। আর এই ডিভিটা হচ্ছে এখান থেকে ডিভি আসছে। আর এই 1/n কোত্থেকে আসছে? এখান থেকে আসছে। এবার আমাদের কাজ হচ্ছে এই n এবং n কেটে দিব। তো n যদি ভ্যানিশ হয়ে যায় একটা কাজ করি, এই পুরা জিনিসটা মানে জাস্ট আমরা কপি করি। ওকে, পুরোটা না, লেটস সে জাস্ট এইটুকু কপি করি আমরা। এটুকু কপি করলে আমাদের n কিন্তু গায়েব। সো আমরা এখানে জাস্ট এটা পেস্ট করে দিব। পেস্ট করলে দেখো n যেহেতু গায়েব, তুমি এবারটা বুঝো এই n এর সাথে এই n কাটা। সো আমাদের ভিতরে যে n টা ছিল এটা কিন্তু থাকবে না, রাইট? এটা থাকবে না। সো আমরা এটাকে হচ্ছে রিমুভ করে দিই। এখন ভাই পুরা ব্যাপারটা আমাদের সামনে। এবার এই ইন্টিগ্রেশনে একটা প্রবলেম করতে হবে। ইন্টিগ্রেশন তো কোনো ব্যাপার না। আমি এজন্যই বললাম এখানে আসলে ফিজিক্সের পার্টটা খুবই কম। বেশিরভাগই সব ক্যালকুলেশন। সো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন জাস্ট। সো তুমি প্রথমেই হচ্ছে কনস্ট্যান্ট গুলাকে ইন্টিগ্রেশন থেকে বের করে দাও। যেমন এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, সো এটা ইন্টিগ্রেশন থেকে বের হয়ে যাবে। কিন্তু এই পার্টটা থাকবে ইন্টিগ্রেশনের মধ্যে। সো তো দেখো আমি কিন্তু এই যে বের করে যে দিছি কনস্ট্যান্ট পার্টটাকে, তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বেগের উপর ডিপেন্ড করে না। সো এটা আমরা বের করে দিয়েছি। এবার এই পার্টটা সলভ করার জন্য তোমাকে একটা ম্যাথমেটিক্সের ফর্মুলা জানতে হবে। তুমি যদি এখানে এটাকে মানে পুরোপুরিভাবে ইউভি রুল ইউজ করতে যাও তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তুমি ম্যাথমেটিক্সের ফর্মুলা ইউজ করবা, ম্যাথমেটিক্সকে অ্যাজ এ টুল ইউজ করবা, দ্যাটস ইট। তো আমাদের সেই ফর্মুলাটা আমরা একটু ডিফারেন্ট কালার দিয়ে লিখবো, ঠিক আছে? সো ম্যাথমেটিক্সের এই ফর্মুলাটা হচ্ছে হচ্ছে যেহেতু যেহেতু x টু দি পাওয়ার 3 ইন্টু ই টু দ্য পাওয়ার লেটস সে আলফা ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স, এই ইন্টিগ্রেশনটা হবে হচ্ছে 0 থেকে ইনফিনিটির মধ্যে। যদি এটা হয় এটার মানটা কতটা সিম্পল, এটার মান হচ্ছে 1/2 ইন্টু আলফা স্কোয়ার, ঠিক আছে? তো এই ফর্মুলাটাকে আমি একটা কর্নারে রাখছি। এখন চলো আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করি। তো কিভাবে করব? দেখো আগে কনস্ট্যান্টটা তুমি লিখে নাও। এই কনস্ট্যান্টটা লিখে ফেলো আগে। এই কনস্ট্যান্টের আমাদের কাজ নাই, মূলত অ্যাজ ইট ইজ লিখে ফেলবা। ওকে। আচ্ছা, এবার দেখো তুমি যদি একটু কম্পেয়ার করো তাহলে কম্প্যারিজন গেম খেলতে হবে এখানে। x এর জায়গায় বসে আছে হচ্ছে তোমার v, অ্যান্ড দেন তোমার এই x বলতে বোঝাচ্ছি আমরা এখানে v কে, রাইট? v কে। সো বেসিক্যালি x স্কোয়ার বলতে হচ্ছে v স্কোয়ার কে বোঝাচ্ছে। আর আমার আলফা দেখো মাইনাস আর মাইনাস তো কমন, রাইট?
সেম জিনিস আলফার জায়গায় বসে আছে m ডিভাইডেড বাই 2kt। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে এখানে আমাদের হবে কি 1/2 এই আলফার জায়গায় তুমি বসাবা m ডিভাইডেড বাই 2kt। বুঝছো কিন্তু কি বসাইলা? সো আমি প্রথমে হাফ লিখবো, ঠিক আছে? হাফ লিখবো। আচ্ছা আমরা এটা একটা ডিফারেন্ট কালার দিয়ে লিখি, তাই না? আমরা ফার্স্টে লিখবো হচ্ছে হাফ। ওকে, এই হাফ হচ্ছে এই হাফটা, ওকে? আর আলফার জায়গায় কি লিখবো ভাই? আমি একটু আগে বললাম m ডিভাইডেড বাই 2kt, রাইট? আলফার জায়গায়। সো 1 ডিভাইডেড বাই দেখো এটা কিন্তু আলফা স্কয়ার। 1 ডিভাইডেড বাই আলফা স্কয়ার। সো 1 ডিভাইডেড বাই আলফা। আলফার জায়গা আছে m ডিভাইডেড বাই 2kt, এটার উপর স্কয়ার হবে। সো হোপফুলি তুমি বুঝছো আমি কিভাবে এটা বসাইছি। যদি না বুঝে থাকো এখন তোমার দায়িত্ব হচ্ছে আমার ভিডিওটা একটু রিওয়াইন্ড করে আবার দেখা। তো এখন যা বাকি থাকবে সেগুলো পুরোটা হচ্ছে ক্যালকুলেশন। সো আমরা হচ্ছে ক্যালকুলেশনের এই পার্টটাতে আমরা এই পার্ট আচ্ছা আমরা একটা কাজ করতে পারি। আমরা আমরা এই যে 2 আছে, এই 2 আর এই 4 এখানে একটা 2 আসবে। তাহলে একটু সিম্পলিফাই করে ফেলি চলো। সো এখানে আমরা পাচ্ছি এই 4 টাকে আমরা বাদ দিয়ে দিই। 4 টা হয়ে যাবে আমাদের 2, রাইট? 2 পাই। আর এখানে আমাদের কি আছে দেখো, এই জায়গাটায় আমরা যদি একটু রিয়ালাইজ করি আমাদের আছে 2kt, এটা বর্গ, এটা উপরে চলে যাবে আর m নিচেই পড়ে থাকবে, ঠিক আছে? 2kt উপরে যাবে, m নিচেই পড়ে থাকবে। সো আমরা যদি এটা এখানে লিখি যে 2kt হোল স্কয়ার ডিভাইডেড বাই m স্কয়ার। এখন দেখো এখানে এই যে 2kt, আচ্ছা একটা কাজ করি, আমি আমার মতো করে করি, তুমি দেখো বুঝতে পারো কিনা। এটা হচ্ছে m টু দি পাওয়ার 3/2 আর নিচে আছে হচ্ছে তোমার 2kt টু দি পাওয়ার 3/2 আছে আর এখানে একটা পাই আছে, পাইয়ের উপর পাওয়ারও 3/2, ঠিক আছে? সো পাইয়ের পাওয়ারও হচ্ছে 3/2 আর এখানে আছে 2kt টু দি পাওয়ার 2 আর নিচে আছে একটা m স্কোয়ার। এখন খেয়াল করো আমরা একই টাইপের জিনিসটা কাজ করতে পারি। যেমন আমরা এখানে 2 এর 2 রাখলাম, দেখো এখানে একটা পাই আছে। সো আমরা লিখবো হচ্ছে পাই অ্যান্ড দেন পাইয়ের পাওয়ার হচ্ছে 1 আর এখানে একটা 3/2 আছে। সো এটা হবে -3/2 উপরে গেলে, ওকে? আবার দেখো এখানে m টু দি পাওয়ার 3/2 আছে, নিচে আছে ভাই 2, হ্যাঁ? m এর পাওয়ার আছে 2, সো এভাবে বাদ দাও, উপরে নিয়ে আসো। আবার এখানে আছে একটা 2kt এর পাওয়ার আসে 2 আর এখানে আছে 3/2, উপরে আসলে এটা হয়ে যাবে -3/2। হোপফুলি বুঝতে পারছো, এটা কঠিন কিছু না। আসলে আমি এই ক্যালকুলেশন দেখাচ্ছি, তোমাকে দেখানোর দরকারও নেই এত। আমি যদি পুরোটা লিখে ফেলতাম তুমি হোপফুলি নিজেই করতে পারতা এটা। সো আমরা এখান থেকে যা পাচ্ছি সেগুলো লিখি। এটা -হাফ, এটাও -হাফ হবে, এটাও -হাফ হবে। এগুলো তো বোঝানোর কিছু নাই কিভাবে হইল। 2kt এটাতে হবে হচ্ছে 4 আর একে 4 আর থেকে 3 বাদ দিলে হয় 1, তাহলে এটা হবে +হাফ। তাহলে এখন দেখো এখানে একটা 2 আছে আর এখানে একটা 2 এর উপর পাওয়ার আছে হাফ। 2 এর উপর পাওয়ার হাফ মানে হচ্ছে √2, 2√2 লিখলাম। আর এই যে পাই টু দি পাওয়ার -হাফ মানে কি? এর মানে হচ্ছে 1/√পাই, বুঝতে পারছো? 1/√পাই আর এটাও m টু দি পাওয়ার -হাফ মানে হচ্ছে √m। আর এখানে আছে তোমার 2 ইনটু, আমি তো এখানে 2 নিয়ে গেছি, সরি kt আছে শুধু। kt এর উপর পাওয়ার হাফ মানে হচ্ছে √kt, তাই না? √kt। তো ভাই এবার সবগুলোকে একটা কমন রুটের আন্ডারে নিয়ে যাও। এভাবে যদি একটা রুট দাও তখন তোমার এখানে আসবে হচ্ছে kt আর নিচে আছে তোমার এই দুইটা, সেটা হচ্ছে পাই আর m আর 2√2 উপর যদি রুট দাও তো √8 মানেই হচ্ছে 2√2। সো আমরা চাইলে এটাকে লিখতে পারি 8। সো এটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ স্পিডের ভ্যালু। সো হোপফুলি তোমাদের এগুলো অলরেডি এমনি মুখস্থ আছে, ঠিক আছে? সো দেখলাম আমরা কিভাবে করে একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে এটা বের করে ফেলছি। তো পুরা জিনিসটাকে এবার একটা বক্সের ভিতরে রাখি। দেখো আমাদের কিন্তু 2টা প্রমাণ শেষ। এবার আমরা হচ্ছে আরএমএস ভেলোসিটি বের করব। চলো সেটা শুরু করি। গড় বর্গবেগ বের করার জন্য আমরা প্রথমে গড় বর্গবেগ বের করে নিব, তারপরে সেটাকে বর্গমূল করব, ঠিক আছে? সো গড় বর্গবেগকে আমরা কিভাবে ডিফাইন করি? গড় বর্গবেগ সেটাকে কিভাবে ডিফাইন করি? এটাকে প্রথম কথা হচ্ছে তুমি বেগকে বর্গ করবা, তারপরে তার গড় নিবা। বুঝতে পারছো? আমি আবারও বলতেছি, বেগকে বর্গ করবা প্রথমে, তারপরে তার গড় নিবা। সো এটা ঠিক অনেকটা, কিছুটা, নট অনেকটা, কিছুটা গড় বেগের কনসেপ্টের মতো। আমরা যখন গড় বেগ পড়েছিলাম দেখো সেখানে কিন্তু আমরা কিভাবে এটাকে ডিফাইন করেছিলাম, ইন্টিগ্রেশনটা কিভাবে করছিলাম। ঠিক এই জায়গায় যেভাবে করছি কাইন্ড অফ আমরা একই রকমভাবে করবো। সো আমি পুরোটা একটু কপি করে নিচ্ছি যাতে তুমি বুঝতে পারো আসলে মিলটা কোথায়, ঠিক আছে?
সো এখন দেখো আমি এখানে যা লিখছি এখানে কাইন্ড অফ সিমিলার জিনিসই থাকবে, একটু ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা হচ্ছে জাস্ট এই ভি এর জায়গায় এটা হয়ে যাবে ভি স্কোয়ার্ড। সো এটাই হচ্ছে আসলে ডিফারেন্স, যে গড় বেগের ক্ষেত্রে আমরা হচ্ছে বেগের গড় নেই, আর গড় বর্গ বেগের ক্ষেত্রে আমরা বেগের বর্গের গড় নেই। ঠিক আছে? সো যাই হোক, এবার আমরা একটু এটাকে রিঅ্যারেঞ্জ করে নেই। আমরা এটাকে লিখবো আলাদা, আর 1/n-কে লিখবো আলাদা। সো দেয়ার ইউ গো, আমরা এটা হচ্ছে একটু রিঅ্যারেঞ্জ করে ফেলছি। এখন এই যে n অফ v, এই জিনিসটা আমরা আগেই লিখছিলাম। সো সেখান থেকে আমরা জাস্ট একটু নিয়ে নিচ্ছি। সো তোমাকে বারবার তো এটা লাগবে না মুখস্থ করা। একবার মুখস্থ করবা, দেন একবার জাস্ট বসাবা, দেন ওই জায়গা থেকে কপি করবা। ঠিক আছে? সো বারবার মনে করা লাগবে না। আমি কোথায় বসাইছি আমি নিজেই তো খুঁজে পাচ্ছি না। এই যে এখানে বসাইছিলাম। সো এই জায়গাতে আমরা বসাইছিলাম, ইফ ইউ রিমেম্বার n অফ v বসাইছিলাম আমরা এখানে। সো আমি এখানে শুধুমাত্র n অফ ভিটাকে জাস্ট কপি পেস্ট করছি। দেখো, হোপফুলি তুমি মনে রাখছো এটাকে। আর আমাদের এখানে আছে ডিভি, এটাকে তুমি লিখবে এইভাবে। আর দেন আমাদের এখানে একটা ভি স্কোয়ার আছে, সো ভি স্কোয়ারকে আমি হচ্ছে এই জায়গায় লিখবো। ওকে, অ্যান্ড দেন আমার ইন্টিগ্রেশন সাইন 0 থেকে ইনফিনিটি পর্যন্ত আমার ইন্টিগ্রেশন 1/n, এটা আমরা লিখলাম। এবার ভাই দেখো, এই ভি স্কোয়ার আর এই ভি স্কোয়ার দুইটা মিলে হবে ভি টু দি পাওয়ার 4, আর এই পার্টটা পুরোটা কনস্ট্যান্ট হওয়াতে ভেলোসিটির উপর ডিপেন্ড করে না এটা। সো এটাকে তুমি ইন্টিগ্রেশনের বাইরে রাখতে পারো। আর এই n এর সাথে n কে আমরা কেটে দিব। ঠিক আছে? সো এই পার্টটা পুরোটাকে আমি বের করে নিয়ে আসবো, এক্সেপ্ট আমি n কে বের করব না, বিকজ n আর n কেটে যাবে। সো আমি যেটা বলেছি সেটাই করছি। এই 4π আর এই পুরো পার্টটাকে আমি বের করে নিয়ে আসছি ইন্টিগ্রেশনের। এবার আমি ইন্টিগ্রেশন সাইন দিব। আমার ইন্টিগ্রেশনটা হবে 0 থেকে ইনফিনিটির মধ্যে। আমার এখানে ভি স্কোয়ার দুইটা আছে, সো এটা হবে ভি টু দি পাওয়ার 4, অ্যান্ড দেন আমার এখানে আছে ই টু দি পাওয়ার এই এক্সপ্রেশনটা পুরাটা। সো এটা হবে ই টু দি পাওয়ার মাইনাস এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2kt, অ্যান্ড দেন ডিভি। এবার ভাই এই পার্টটা ক্যালকুলেশন করার জন্য আমাদের একটা ফর্মুলা দরকার। ঠিক আছে? এই ফর্মুলাটা আমরা একটু লিখে দিচ্ছি তোমাদেরকে। তো এই ফর্মুলাটা হচ্ছে তোমার হবে 3/8 রুট ওভার পাই ডিভাইডেড বাই এ না, এখানে তো আলফা ইউজ করছি আমি। যাই হোক, আলফা টু দি পাওয়ার 5। সো এই ফর্মুলাগুলো তোমাকে মুখস্থ রাখতেই হবে, কিছু করার নেই আসলে এখানে। ঠিক আছে? এই ক্ষেত্রে কিছুই করার নেই। সো এই জিনিসটাকে আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। এখন খেয়াল করো, আমরা যদি একটু কম্প্যারিজন করি, আমাদের এক্স এর জায়গায় আছে হচ্ছে এখানে, তুমি চাইলে অ্যাকচুয়ালি এখানে ভিও লিখতে পারো, তাতে কিছু যায় আসে না। এটা ভি হইতে পারে, এটা ভি হইতে পারে, এটা ভি হইতে পারে। মূলত রেজাল্ট তো আমার সেমই আসবে, ভ্যারিয়েবল এক্সই হোক আর ভিই হোক। কারণ এটা কিন্তু ডেফিনিটিক্যাল একটা প্রপার্টি, যে ভ্যারিয়েবল এক্স এর জায়গায় যদি ওয়াই দেই, তাতে কিন্তু আমার রেজাল্ট চেঞ্জ হয় না, রেজাল্ট কিন্তু একই থাকে। সুতরাং আমি এক্স এর জায়গায় যদি ভিও দেই, তাতেও কিন্তু আমার রেজাল্ট সেম থাকে। তো যাই হোক, সেটা আমার মূল বিষয় না। মূল আলোচনার বিষয়টা হচ্ছে মিলে গেছে। দেখো, মাইনাসে মাইনাসে মিলে গেছে, আর আমার এখানে এক্স স্কোয়ার আর ভি স্কোয়ার একই জিনিস। ঠিক আছে? সো আমার আলফা হচ্ছে এখানে মূলত এই পার্টটা, সেটা হচ্ছে কি, আলফা হচ্ছে আমার মূলত এম ডিভাইডেড বাই 2kt, যেটা আমরা হচ্ছে এখানে রিপ্লেস করে দিব। ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটা সমাধান হয়ে যাবে। সো এখানে থাকা এই পার্টটা, এটা তো পুরোটাই যা আছে তাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। সো জাস্ট তুমি এটা বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। এবার এখানে থাকা যে পার্টটা একটু আগে আমরা বললাম, সেটার জন্য ফর্মুলা হচ্ছে এটা ইউজ করতে হবে। সো আমরা প্রথমেই লিখবো হচ্ছে 3/8 এই কনস্ট্যান্টটা লিখবো। দেন হচ্ছে এই পার্টটা রুট ওভার এখানে আছে পাই ডিভাইডেড বাই আমাদের আলফা টু দি পাওয়ার 5। আমরা একটু আগে আলোচনা করতেছিলাম আলফা হচ্ছে আমার m ডিভাইডেড বাই 2kt। হ্যাঁ, তাই তোমাকে বুঝিয়ে বলতেছিলাম এতক্ষণ ধরে, m ডিভাইডেড বাই 2kt। তার উপর দেখো পাওয়ার কিন্তু 5 আছে। ওকে, সো পাওয়ার 5 দিলাম। এবার এই পুরো ব্যাপারটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করলাম। এখানে আমাকে একটু একটা ব্র্যাকেট দেওয়া উচিত মনে হয়, না দিলেও সমস্যা নাই, তারপরে একটা ব্র্যাকেট দিলে পুরো জিনিসটা সেপারেটেড থাকলো। এখন আমরা যা করব, এটা জাস্ট পিওরলি কিছু ক্যালকুলেশন। দেখা যাক, 4π। তো পরীক্ষার হলে তুমি একটু চালাকি করতে পারো, তুমি তো এটার অ্যান্সার জানোই, সেটা সরাসরি বসা দিতে পারো, তবে একটু ক্যালকুলেশন দেখাও। ঠিক আছে? কিন্তু আমি তোমাকে যেহেতু বোঝাচ্ছি, আমি পুরোটাই দেখাবো। 3/2 এখানে হবে, আর নিচে হবে আমার হচ্ছে একটা তো হচ্ছে 2π এর উপর পাওয়ার হচ্ছে 3/2,
তার উপর হচ্ছে কেটি এর উপর পাওয়ার হচ্ছে 3/2, হ্যাঁ? কেটির উপর পাওয়ার হচ্ছে 3/2, ওকে। আর এই পাশে আছে 3/8, এটা জাস্ট একটা কনস্ট্যান্ট, সো এভাবেই থাকুক। অ্যান্ড দেন আমার এখানে আছে পাই টু দি পাওয়ার, সরি পাই টু দি পাওয়ার নাই, পাইয়ের পাওয়ার কিন্তু এখানে হাফ, ঠিক আছে? পাইয়ের পাওয়ার হাফ, সো লিখি এখানে পাইয়ের পাওয়ার হাফ। একটু মেসড আপ লাগতেছে, তাই না? তারপরে দেখো এম এর পাওয়ার হচ্ছে 5 আছে এখানে, তাই না? এই এম এর পাওয়ার হচ্ছে 5। এবার এবার এই যে 2kT এটার পাওয়ার কিন্তু 5। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই এম এর উপর কিন্তু আবার তোমার একটা রুট আছে, তাই না? তাহলে এম এর পাওয়ার নিজের পাওয়ার 5, কিন্তু রুট থাকাতে সেটা বেসিক্যালি হয়ে যাবে 5/2। আমি এখানে 5 লিখছি, এটা 5/2 হওয়া উচিত। সো এম এর পাওয়ার হলো 5/2। আবার যেটা বললাম 2 এর পাওয়ার যদি 5 হয় তাহলে হবে কত? 2 এর পাওয়ার 5 মানে হচ্ছে তোমার 32। তাহলে এটা হবে √32, হ্যাঁ? √32। আবার এই কেটি এর পাওয়ার হচ্ছে 5 আছে, কেটি এর পাওয়ার 5, কিন্তু এই 2kT এটা কিন্তু নিচে আছে, তার মানে এটা উপরে চলে যাবে, একদম উপরে চলে যাবে, ঠিক আছে? সো কেটি এর পাওয়ার এমনিতেই এখানে আছে 5, আর রুট থাকার কারণে আছে মূলত 5/2। যেটা বলতেছি দেখতে খুব ভয়ঙ্কর লাগলেও এটা আসলে একটু পরেই সলভ হয়ে যাবে। তো এটা ভয়ঙ্কর রকম মেসড আপ লাগতেছে, দেখো এটা হচ্ছে এখানে আছে 4π, তো 4π আর 4π লিখলাম, ভালো কথা। এখানে নিচে এখানে আছে একটা 2, সো আমরা একটা কাজ করি, এই 2 টু দি পাওয়ার 3/2 লিখলাম। এখানে পাই আছে, পাইয়ের পাওয়ার হচ্ছে কত? পাইয়ের পাওয়ার হচ্ছে 3/2। আর উপরে এখানে আছে এম এর পাওয়ার, এটা আচ্ছা এখানে নিচেও এম আছে, তো একটা কাজ করি আমরা, এই এমটা নিচে হচ্ছে 5/2 আছে, উপর থেকে যদি নিচে নিয়ে যাই তাহলে এটা হবে -3/2। আচ্ছা 3/8 আছে, এটারে আমরা এখানে 3 উপরে গুণ করব, আর 8 রে আমি হচ্ছে নিচে গুণ করব, ঠিক আছে? 8 কে আমি নিচে গুণ করব। আচ্ছা পুরোটাকে একসাথে লিখলে তো ভালো হয়, তাই না? লাইক এটার দরকার নেই, এটারও দরকার নেই। সো পুরোটাকে আমরা একসাথে লিখি, ওকে। আচ্ছা এই পার্ট গেল, এবার কেটি আছে, দেখো এখানে, এখানেও কেটি আছে, তো কেটিরে আমরা উপরে লিখি, কেটি টু দি পাওয়ার এখানে আছে হচ্ছে 5/2, এখানে আছে 3/2, সো উপরে গেলে এটা হবে 5/2 মাইনাস 3/2। এখানে পাইয়ের পাওয়ার আছে হাফ, সো লেখো পাইয়ের পাওয়ার হাফ। শোনো ক্যালকুলেশন নিজের কাছে, হ্যাঁ? √32, √32। আর এখানে কেটি হিসাব করছি আমরা অলরেডি, আই গেস আমি সব কিছুই কনসিডার করছি, হ্যাঁ? এখন চলো সবার আগে আমরা এই দুইটা নিয়ে ডিল করব, কেটি নিয়ে ডিল করব আর এম নিয়ে ডিল করব। দেখো কেটির উপর পাওয়ার আছে 5/2 মাইনাস 3/2, এটাকে আমরা লসাগু করলে হবে 2, 5 মাইনাস 3, তার মানে হবে 2/2, মানে হচ্ছে বেসিক্যালি 1। সুতরাং কেটির পাওয়ার এখানে 1 হয়ে যাবে। সো কেটি জাস্ট কেটি থাকবে, আর কিছু থাকবে না। আর এখানে এম জাস্ট এমই থাকবে, আর কিছু থাকবে না, রাইট? তো এখানে পাই আর পাই কাটা যাবে, একটু খেয়াল করো, এখানে পাইয়ের পাওয়ার 1, এখানে হচ্ছে হাফ, আর 1 আর হাফ মিলে যোগ করলে কিন্তু হবে তোমার 3/2, আর পাই নিচেও কিন্তু 3/2 আছে, সো হুইচ ইজ গ্রেট, আমরা পাই আর পাই কেটে ফেলতে পারলাম। আচ্ছা 4, 3 4 12, আর এখানে আছে হচ্ছে √32, এটা আর এটা, এই সবগুলো আমরা হিসাব করি একটু, চলো এটা কোথায় করবো, একটু আলাদা জায়গায় করবো, চলো। সো এখানে আমাদের আছে 4, 4 আর 3 মানে হচ্ছে 12, এক কাজ করি আমরা 12 লিখি একসাথে। সো এখানে আছে আমাদের 12 ইন্টু, এখানে আছে √32, √32 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3/2, আর আছে আমাদের 8, তাই না? সো আমরা একটা কাজ করি, এটাকে এটা দিয়ে 4 দিয়ে ভাগ করলে এটা হবে 3, এটা 4 দিয়ে ভাগ করলে এটা হবে 2। সো উপরে হচ্ছে 3 ইন্টু 32, নিচে হচ্ছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 3/2। তাহলে 2 এর পাওয়ার যেহেতু নিচে লেখা যায়, 2 এর পাওয়ার 1 যেহেতু, 1 প্লাস 3/2 যোগ করলে হয় হচ্ছে 5/2, আর উপরে 3 ইন্টু √32। দেখো এটা কাটা যায় কেন? কারণ √32 মানে কি? 32 মানে 2 টু দি পাওয়ার 5, তাই না? 2 টু দি পাওয়ার 5, তাহলে তোমার এখানে আছে √32, √32 মানে তার মানে √2 টু দি পাওয়ার 5, তার মানে 2 টু দি পাওয়ার 5/2, 2 টু দি পাওয়ার 5/2, 2 টু দি পাওয়ার 5/2 কাটা, শুধু 3 থাকে। সো দেখলে তুমি আল্টিমেটলি এত সিম্পল একটা জিনিস পেয়ে গেলা, ঠিক আছে? ওকে, সো আমাদের যেটা কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল সেটা আমরা করে ফেলছি। আমাদের লক্ষ্য ছিল মূলত, আমরা তো এই ফর্মুলা তো সবাই মুখস্থ রাখছি। এখন এটা কিন্তু তোমার বর্গ বর্গবেগ, হ্যাঁ? গড় বর্গবেগ। তোমার বর্গমূল এখনো বের করা হয়নি। সো বর্গমূল করার জন্য তুমি যেহেতু এটা বর্গের গড়, হ্যাঁ? বর্গের গড়।
সো এবার তুমি বর্গমূল করো। তার জন্য সবগুলাকে ইরেজ করে ফেলি আমরা। তো এখন বর্গমূল গড় বর্গবেগ বা রুট মিন স্কোয়ার ভেলোসিটি বের করতে হইলে তোমার এই যে বর্গবেগ এটাকে তুমি রুট করবা। রুট করলে তুমি বেসিক্যালি আসলে এটাকে রুট করতেছো। সো 3kT/m কে রুট করতেছো। এখন তুমি যদি একটা ক্যালকুলেটর হিসাব করো, যে আচ্ছা ঠিক আছে আমি এই যে মানগুলা পেলাম এগুলো আমি একটু হিসেব করে দেখি। আমার মোস্ট প্রবাবল ভেলোসিটি হচ্ছে এটা আসছে। তারপরে আমার গড় বেগ আমার এটা আসছে। আর আমার হচ্ছে বর্গমূল গড় ভরবেগ হচ্ছে এটা আসছে। তো ৩ টার মধ্যে কোনটা বড় হবে? আমরা শুরুতে গ্রাফে যেভাবে দেখাইছি ঠিক সেরকমই তুমি রেজাল্ট পাবা। সবচেয়ে বড় আসবে আরএমএস ভেলোসিটি, এরপরে আসবে হচ্ছে সবচেয়ে ছোট হচ্ছে তোমার মোস্ট প্রবাবল ভেলোসিটি। সো তুমি যেটা করবা, তুমি বলবা যে উপরের আলোচনা থেকে বলা যায়, সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, উপরের আলোচনা বা উপরের ক্যালকুলেশন বা গণনা থেকে বলা যায়, গণনা থেকে লেখা যায় যে আমাদের আরএমএস ভেলোসিটি এটা হচ্ছে সবচেয়ে বড়, তারপরে আমাদের গড়বেগ, আর সবচেয়ে ছোট হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি। ভেলোসিটি আমি বারবার বলতেছি ভেলোসিটি শব্দটা হবে না, হবে হচ্ছে স্পিড বা বাংলায় হবে হচ্ছে দ্রুতি। ঠিক আছে? তো যাই হোক তোমরা হোপফুলি বুঝতেছো, আমাদের বইগুলোতেও হরহামেশা এগুলোকে ভেলোসিটিই লেখে। সো আমরা আসলে দ্রুতি নিয়ে আলোচনা করতেছি এখানে। সো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই কোশ্চেনটা কীভাবে লিখবা। এটা বিশাল একটা প্রশ্ন, ঠিক আছে? একদিক দিয়ে যদি চিন্তা করো, আমি যদি তোমাকে এত না বুঝাইতাম, আমি যদি আমার মতো করে এটা করতে যেতাম, তাহলে কিন্তু আমার ডেফিনিটলি এত সময় লাগতো না। বিকজ আমি অনেক ক্যালকুলেশন শর্ট করে করতে পারতাম। ডেফিনিটলি আমার সময় আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি অনেক শর্টেই করছি এটা। কারণ ক্যালকুলেশন নিজের কাছে ভাই। পুরো ব্যাপারটা বুঝতে পারলে ক্যালকুলেশনটা নিজের কাছে। সো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আরেকটা হচ্ছে আমাদের পেইড কোর্স অ্যাভেইলেবল। আমাদের যদি পেইড কোর্স তুমি অ্যাভেইল করতে চাও তাহলে তুমি আমার নাম্বার 0185 1012 433 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আসসালামু আলাইকুম।